যে যদি আমি সময়ের কথা বলি এবং যে কোনো পলিসি এটা কনটেক্সটটা খুব ইম্পর্ট্যান্ট যে এটা কোন প্রেক্ষিতে আসছে। আমরা এটা বুঝি সরকারের উপর একটা চাপ আছে আইএমএফের এবং আইএমএফের যেটা প্রাক্কলন করা হয়েছে যে প্রথম 6 মাসে হয়তো আমাদের 43,000 কোটি টাকার মতো 5 মাসে 43,000 কোটি টাকা এটা আদায় হবে এবং এটার প্রেক্ষিতে তারা একটা চাপও আছে এবং আমাদের সামনে চতুর্থ কিস্তি যেটা $4.7 বিলিয়ন সেটা কিস্তি ছাড়ের প্রশ্নটা চলে আসছে। সো এখানে রাজস্ব যে লক্ষ্যমাত্রা যেটা প্রথমে নির্ধারণ করা হয়েছিল যে জিডিপি 0.5% হারে ওইটাকে বাড়াতে হবে সেটা কিন্তু আমরা পারিনি। তো এখন ওইটার চাপটা আছে এটা বোঝা যায়, কিন্তু সেটার জন্য এখনই প্রকৃষ্ট সময় কিনা এবং এইটাই প্রকৃষ্ট উপায় কিনা দুটো প্রশ্ন আমার মনে আসে। একটা যেটা হলো সেটা হলো যে উচ্চ মূল্যস্ফীতি, আমরা তো জানি যে রুশ ইউক্রেন যুদ্ধের পরে ডাবল ডিজিট মূল্যস্ফীতি 10-এর উপরে, খাদ্যে আরও বেশি কোনো সময়। এখন এরকম একটা সময় আবার বাড়তি এই চাপটা আসছে। দ্বিতীয় যেটা সেটা হলো যে অন্য কোনো ভাবে করা যেত কিনা। আমরা সবসময় কিন্তু দেখি যে চাপটা অপ্রত্যক্ষ কর দিয়ে করা হয়, কারণ ওইটা ইজিলি ওইটাকে পরিশ্রম ছাড়াই সংগ্রহ করাটা ইজি। কিন্তু প্রত্যক্ষ কর যেটা আমাদের মাত্র 1/3 আসে আমাদের মোট রাজস্বের, যেটা কিনা ভারতেও 50% বেশি, এই জায়গাটাতে অনেক ধরনের যারা দিচ্ছেন তারা না, বাকি যারা আছেন আমরা তো জানি যে 1,20,00,000 এখানে টিনধারী আছেন, সাবমিট করেন 40 লাখের মতো। সুতরাং এখানে একটা বড় ধরনের এখানে একটা কর ফাঁকির জায়গা আছে এবং বিভিন্নভাবে কেবল কর ফাঁকি না, এটা বিভিন্ন আমরা জানি যে জনগণ যেটা দেন সরকারের খাতায় সেটার একটা অংশ মাত্র যায়। এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনই একটা সুযোগ ছিল, মানে এত বড় একটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন, খেয়াল করবেন আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য, এরকম একটা সময়ের একটা প্রেক্ষিতে এখানে আসছে। তো সেইটার জন্য তো প্রত্যক্ষ কর বাড়িয়ে এই বৈষম্যটা কমানোর কিন্তু এখন একটা জনগণের দাবিও ছিল। সেখানে অপ্রত্যক্ষ কর দিয়ে যেটা নাকি হাসান ঠিকই বলেছেন যে এটা তাদেরও একটা ক্ষতি হচ্ছে ভোক্তার উপরে, তারা কিছুটা হলেও ভোক্তার ঘাড়ে কিন্তু এটা চাপিয়ে দিতে পারবেন, হ্যাঁ, কিন্তু তারপরও যেটা আগে 10 টাকায় বিক্রি 10টা বিক্রি করতেন এখন হয়তো 8টা বিক্রি হবে, সুতরাং ওনার আয়ের উপরে এটার একটা প্রভাব পড়বে। কিন্তু আলটিমেটলি যেটা বিক্রি হচ্ছে এটা কিন্তু ভোক্তার ঘাড়েই এসে কিন্তু পড়বে। তো এরকম একটা সময় যখন নাকি একটা উচ্চ মূল্যস্ফীতির এমনিই চাপ আছে, তো আমরা যেটা দেখছি সেটা হলো যে এই 12,500 কোটি টাকা যেটা বলা হয়েছে, এখন যদি 8টা পণ্যে ছাড় দেওয়া হয় তাহলে 1,000 কোটি টাকার মতো হয়তো সেটা হয়তো কমবে। হ্যাঁ, সো এইটা তো আরও অন্যভাবে। আর দেখেন এই টাকাটা প্রয়োজন কেন হচ্ছে, আমি যদি আমার এক্সপেন্ডিচার কমাতে পারি তাহলে কিন্তু আমার রাজস্ব আদায়ও এতটা করতে হয় না, তাই না? তো এক্সপেন্ডিচার কমানো আমরা দেখি যে আমাদের পিডিবি যখন নাকি ইলেকট্রিসিটি বিক্রি করে তখন তাকে বিরাট ভর্তুকি দিতে হয়। কেন? তার কারণ হলো যে আমরা যেগুলো বানিয়েছি এবং যেসব ইমিউনিটি দিয়েছি, হ্যাঁ, এটার কারণে কস্ট অনেক বেশি। আমরা যখন গ্যাস আনি আমাদের প্রতি ইউনিটে 6 টাকা আমাদের এখন সাবসিডি দিতে হচ্ছে। কেন? তার কারণ আমরা আমাদের এক্সপ্লোরেশনে যাইনি, আমরা বাইরে থেকে এলএনজি আমদানি করে তারপরে আমাদের করতে হচ্ছে। সো আদি পাপ কিন্তু একটা আছে, এটাকে অস্বীকার করা যাবে না, এবং সেইটা যে একদিনে আমরা সমাধান করতে পারবো তাও না, কিন্তু ওই জায়গাগুলোতে আমাদের কিন্তু যেতে হবে, ওই বৃহত্তর প্রেক্ষাপটটাও আমাদের মনে রাখতে হবে। আর এই মুহূর্তে তো সাধারণ মানুষের আপনি দেখেন মূল্যস্ফীতির সাথে যদি মজুরির হার বৃদ্ধি আমরা ধরি অলমোস্ট ডাবল, তার মানে গত 3 বছরে মানুষের ক্রয় ক্ষমতার একটা বড় ধরনের অবনমন হচ্ছে। এরকম একটা সময়ে এই বাড়তি, এটা তো তিনি আগে যা ক্রয় করতেন তা সেটা করতে পারবেন না, অন্যান্য জায়গায় বাচ্চাদের শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে এগুলো সব জায়গায় একটা ব্যয়ের একটা রাষ্ট্র।